দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক অবস্থা এবং আসছে বাজেটে জ্বালানি খাতে করণীয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর এজাজ হোসেন। চলে যাচ্ছি তার কাছে। ডক্টর এজাজ হোসেন, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই বাজেট কতটা কার্যকর হবে? ধন্যবাদ। দেখেন, এই বাজেটটা আমাদের এই মধ্যপ্রাচ্যের যে সমস্যা আছে সেটা না থাকলেও এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ দুইটা কারণে। একটা হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে আমরা এনার্জি আর বিদ্যুৎ ক্রাইসিসে ভুগছি এবং এটাকে একটা সমাধান করার প্রয়োজনীয়তা আছে। আমরা লক্ষ্য করেছি যে ইন্টারিম গভর্নমেন্ট তেমন কিছু করেনি। সো এখন এই পুরা ভারটা এখন পড়ছে এই নতুন সরকার বিএনপি সরকারের উপরে। এবং আপনারা যে রিসেন্টলি দেখেছেন যে এই জ্বালানি ব্যাপারে অনেক রকম কথাবার্তা হচ্ছে এবং সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমদানি নির্ভর হয়ে গেছি সাংঘাতিক রকম। আমরা প্রায় 60% আমাদের জ্বালানি আর বিদ্যুতের আমাদের আমদানি করতে হয়। সো এরকম ধরনের একটা অবস্থায় যে কোনো বাজেট সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে যায়। তো আমরা আমাদের দেখা দরকার যে এই বাজেটে আমরা যে আমদানি নির্ভরতা যেটা বাড়ছে, হ্যাঁ, কমানো তো দূরের কথা, এটা বেড়ে যাচ্ছে এই প্রত্যেক বছরে, এইটাকে কিভাবে সামাল দেয়া যায় যাতে করে আমাদের আমদানি নির্ভরতাটা যেন বছর বছর না বেড়ে যায়। তাই আমরা এই বাজেটে যেটা দেখতে চাই সবাই, সেটা হচ্ছে যে এই যে আমরা যে প্রত্যেক বছর বেশি বেশি করে আমাদেরকে জ্বালানি এবং বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে, সেটা কিভাবে আমরা কন্ট্রোল করব এই বাজেটে। তাছাড়াও আমরা যদি নবায়নযোগ্য বিদ্যুতে যেতে চাই তাহলে আমাদের গ্রিডের উন্নয়ন দরকার। এবং আমরা জানি যে আমাদের গ্যাস এক্সপ্লোরেশনটা অনেক দিন আমাদের অবহেলিত ছিল। তো সেখানেও আমরা দেখতে চাই যে যথেষ্ট গুরুত্ব। জি স্যার, আপনি আমদানি নির্ভরতার বিষয়টি নিয়ে বলছিলেন যে যদি জানতে চাই যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় গ্যাস অনুসন্ধান নাকি আমদানি নির্ভরতা, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? মানে দুটোই গুরুত্বপূর্ণ, মানে দুটো কানেক্টেড। আমি যদি আমাদের গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দিই এবং আমরা যদি গ্যাস আবিষ্কার করতে পারি তাহলে আমাদের আমদানি নির্ভরতা কমে যায়। তো এটাই হলো মূল বিষয়, যে ফার্স্ট মেইন জিনিস হচ্ছে এইটাই। আমরা লক্ষ্য করেছি কয়েকদিন আগেই যে গভীর সমুদ্রর যে টেন্ডারটা ইনভাইট করা হয়েছে, এর আগে দুইবার এটা ফেল করেছে। এইবার এই যে ইয়েটা দরপত্র যেটা ইয়ে আহ্বান করা হয়েছে, এর মধ্যে অনেক রকম নতুন কিছু প্রণোদনা দেওয়া হয়েছে। তো আমাদের আশা যে এইবার ভালো ভালো কোম্পানিরা এই গভীর সমুদ্রতে তারা অনুসন্ধান করার জন্য আসবে। তো এইটা যদি হয় এবং আমাদের স্থলভাগে যেটা চলমান গ্যাসের ইয়ে অনুসন্ধান চলছে, এই দুইটা যদি ভালোভাবে সাকসেসফুল হয় তাহলে আমাদের আমদানি নির্ভরতাটা কমবে। এর সাথে সাথে আমাদের নবায়নযোগ্য বিদ্যুতের কথা মনে রাখতে হবে। জি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ আন্তর্জাতিক কোন উদাহরণ অনুসরণ করতে পারে? নবায়নযোগ্য বিদ্যুতের তো বেশ কয়েকটা দেশ ভালো উদাহরণ দেখাচ্ছে। আমাদের পাশের দেশই ইন্ডিয়া, তারা অত্যন্ত ভালো একটা উদাহরণ দেখাচ্ছে। তারা সোলার, যেটা সোলারে প্রায় 1.5 লক্ষ মেগাওয়াট করে ফেলেছে। তাদের সাথে যদি তাদের পপুলেশনের সাথে সমন্বয় রেখে যদি আমরা বলি আমাদের সেটা হওয়া দরকার কমপক্ষে 10,000 মেগাওয়াট, কিন্তু আমরা 1,000 মেগাওয়াটের নিচে এখনো পড়ে আছি। কিন্তু আমাদের সরকার খুব রিসেন্টলি অ্যানাউন্স করেছে তারা 30-এর মধ্যে 10,000 মেগাওয়াট যেতে চায়। তো এইটা বাস্তবায়ন করতে গেলে যা যা করতে হবে, পলিসি প্লাস প্রণোদনা, এইটা আমরা বাজেটে দেখতে চাই। সো এই যে 10,000 মেগাওয়াট কিন্তু ওনারাই বলেছেন কয়েকদিন আগে, এইটার অবশ্যই এইটার প্রতিফলন আমরা বাজেটে দেখতে চাই। আচ্ছা স্যার, এ ব্যাপারে একটু জানতে চাই যে সবুজ জ্বালানির দিকে আসলে বিশ্বের এক ধরনের ঝোঁক বাড়ছে। তো সবুজ জ্বালানিতে ঝোঁক বাড়ার ফলে বাংলাদেশের শিল্প অর্থনীতিতে কোনো প্রভাব পড়তে পারে কিনা?
আহ, আমরা যেহেতু অত্যন্ত একটা কঠিন অবস্থায় আছি জ্বালানির ব্যাপারে, আমাদের জন্য নবায়নযোগ্য কিংবা সবুজ আহ, জ্বালানি এইটা একটা ভালো জিনিস বয়ে আনবে। তার কারণ হচ্ছে আমাদেরকে খুব চড়া মূল্যে বিদেশ থেকে এই ফসিল ফিউল, যেটা জীবাশ্ম জ্বালানি বলে, এটাকে কিনে আনতে হচ্ছে। তো সেই তুলনায় আমাদের নবায়নযোগ্য বিদ্যুৎ এবং সবুজ বিদ্যুৎ আমাদের জন্য সাশ্রয়ী হবে। তবে একটা কথা বলা দরকার, যে আমরা তো সোলার এনার্জি মেইনলি ব্যবহার করছি, বায়ু বিদ্যুৎটা ব্যবহার করতে পারছি না, কারণ এইটার মূল্যটা একটু বেশি। তো সেখানে আমরা কার্বন ফাইন্যান্সিং যেটা বলে সেটা ব্যবহার করে আমরা আহ, এই বায়ু বিদ্যুৎটাও আনতে পারি। আর আমাদের যেটা সোলার বিদ্যুৎ যেটা বলে, এইটার সাথে আমরা যদি ব্যাটারি ব্যবহার করি, তাহলে আমরা এইটার আরো বেশি প্রসার ঘটাতে পারবো। তবে এই মুহূর্তে ব্যাটারি কতখানি সাশ্রয়ী হবে সেটা বলা কষ্টকর, কারণ এইটার দাম প্রতিনিয়ত কমছে। আমরা আশা করছি যে এইটার দাম এমন একটা পর্যায়ে এসে যাবে যে 30-এর আগেই আমরা বাংলাদেশে ব্যাটারি ব্যবহার করতে পারবো। সোলার বিদ্যুতের সাথে যদি ব্যাটারি সংযোজন করা যায়, তাহলে অনেক অনেক বেশি সোলার বিদ্যুৎ ব্যবহার করা যায়। কিন্তু এটার একটা কস্ট আছে। আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা যদি সবুজ জ্বালানির দিকে যাই, তাহলে আমাদের এটা কতখানি ইম্প্যাক্ট পড়বে, তাহলে আমরা এটা যখন দামটা কমে আসবে তখন যাওয়াটাই শেষ হবে, স্যার, ভালো যদি হবে। একটু জানতে চাই যে অতীতে এ ধরনের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে প্রাধান্য দিয়ে বাজেট নেওয়া হয়েছে এবং তারা সেক্ষেত্রে কোনো সুফল বয়ে এনেছে কিনা এই ধরনের পদক্ষেপ? এর আগে যতগুলা আহ, এরকম ধরনের বাজেটে বিদ্যুতের জন্য যেটা দেয়া হয়েছে বাজেট বেশি করে, সেটা গেছে মূলত জেনারেশনে। আমরা অনেক বেশি আমরা জেনারেশন ক্যাপাসিটি বাড়িয়ে ফেলেছি, এবং যেটা এখন আমাদের আমাদের গলায় একটা ফাঁস হয়ে উঠেছে, সেটা আমরা ক্যাপাসিটি চার্জের মধ্যে দিচ্ছি। তাহলে এর আগে যতবার বাজেটে বেশি করে বিদ্যুতের জন্য দেয়া হয়েছিল বরাদ্দ, সেই বরাদ্দটা আমি মনে করি যে ঠিকভাবে ব্যবহার করা হয় নাই। যেখানে আমাদের ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন এর উন্নতি করা দরকার ছিল, এটা মূলত গেছে জেনারেশনে। তাই আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেশি বেশি করে বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি, এবং সেই বেশি বিদ্যুৎ কেন্দ্র করার ফলেই আমাদের এই ক্যাপাসিটি চার্জগুলো দিতে হচ্ছে। আমাদের এক কমপক্ষে 10,000 মেগাওয়াট এটা আমাদের কম থাকা উচিত ছিল, তাহলে আমাদের বিদ্যুতের দামটাও সহনীয় থাকতো। এখন সরকার যে বিদ্যুতের দাম বাড়াবার কথাগুলো বলছে, এটার মূল কারণই হচ্ছে আমরা অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ফেলেছি। জি স্যার, এই বিষয়টি নিয়ে আপনারা এর আগেও মতামত দিয়েছেন, অনেক ধরনের বিশ্লেষণও হয়েছে। তো সেগুলো কার্যকর করার সময় কোনো বাধা, মানে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে কোন বিষয়গুলো? মানে কোনগুলা এখন যেই যেই জি, যেগুলা বলা হচ্ছে এই একেবারেই নবায়নযোগ্যর তাই। ব্যাপারে এবং এগুলার ব্যাপারেই বলছেন? জি। আচ্ছা, ও হ্যাঁ, এগুলা যেটা হচ্ছে আমরা দেখতে পেরেছি গত 15 বছরে এই দুটো জিনিসই অবহেলিত হয়েছে। হ্যাঁ, আমাদের বেশিরভাগ টাকাই গেছে জেনারেশনের জন্য, এবং দেখা গেছে যে বিদ্যুৎ খাতে বেশিরভাগই বাজেট চলে গেছে, এবং খুব অল্প 10 ভাগের 1 ভাগ বাজেট দেওয়া হয়েছে এনার্জি সেক্টরে। তো এনার্জি সেক্টরে কম বাজেট দেওয়ার ফলে যেটা হয়েছে, ওখানে আমাদের গ্যাসের জন্য যে অনুসন্ধান করা দরকার সেটা হয়ে ওঠে নাই। জাস্ট অল্প কিছু এক্সপ্লোরেশনের জন্য ছিল, যেটা যথেষ্ট না। কিন্তু গত 3 বছর ধরে আমাদের গ্যাসের এক্সপ্লোরেশন চলছে, এবং এখানে যথেষ্ট আহ, বরাদ্দ দেওয়া হচ্ছে। তা আমার যেটা রিকোয়েস্ট হবে, এই বরাদ্দটা যেন ঠিক থাকে, এবং যখন যেই টাকাটা দরকার হয় যতখানি, সেটা যেন দেয়া হয়। খুব রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে 3টা গভীর কূপ করা হচ্ছে, এটা অত্যন্ত ভালো একটা জিনিস। প্রায় 1,000 কোটি টাকা এখানে ব্যয় হচ্ছে। তো এরকম ধরনের ব্যয় যেটা করা দরকার সেটা যেন কন্টিনিউ করে, এবং এটা বাজেটেই আমরা দেখতে চাই যে আমাদের গ্যাস এক্সপ্লোরেশনের জন্য যথেষ্ট টাকা বরাদ্দ
করা হয়েছে। এর আগে আমাদের বলা সত্ত্বেও গ্যাস এক্সপ্লোরেশনে টাকা বরাদ্দ হয়নি। শুধুমাত্র নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার ব্যাপারে এর আগের সরকার আগ্রহী ছিল। আর নবায়নযোগ্য তো একেবারেই অবহেলিত, কারণ যেখানে প্রণোদনা দেওয়ার কথা সব সরকারই দেখা গেছে এর আগে এখানে ট্যাক্স ডিউটি বসিয়ে রেখেছে, এখনো সেগুলা বিদ্যমান। কিন্তু আমরা সবাই আশা করছি যে এই বাজেটে এই নবায়নযোগ্য শক্তির উপরে এই ট্যাক্স অ্যান্ড ভ্যাট এগুলো সরিয়ে নেওয়া হবে প্রথমত, এবং দরকার হলে প্রয়োজনে এখানে প্রণোদনাও দেওয়া হবে। ধন্যবাদ স্যার। আমরা আশা করছি যে এই বাজেটের প্রাধান্যের বিষয়টি আমাদের জন্য এক ধরনের সুফল বয়ে আনবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আমি যুক্ত হওয়ার একটা জন্য। কথা লাস্ট একটা বলি, আমাদের এনার্জি দক্ষতাও বাড়ানো উচিত, কারণ এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ দক্ষতা না বাড়ালে এনার্জি এফিসিয়েন্সি যাকে বলে, কনজারভেশন, হ্যাঁ, সাশ্রয়ী হওয়া, এগুলাও ইম্পর্টেন্ট। জি, ধন্যবাদ স্যার। এবারের বাজেটে প্রাধান্য পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর এজাজ হোসেন।